তো নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আরও একবার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আপনারা ওয়েট করেছিলেন যে মাদ্রাসা গ্রুপ ডি যে কোর্ট কেস, সেই কোর্ট কেসের রেজাল্ট অর্থাৎ কোর্ট কেসের রায়দান কোন দিকে যাচ্ছে তার উপর নির্ভর করবে এই মাদ্রাসা গ্রুপ ডির ফাইনাল যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে তার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত হবে নাকি পিছিয়ে যাবে, নাকি আইনি জটিলতায় আবার পুনরায় কোনো কিছু হবে। তো সেই দিকে সকলের নজর ছিল, আমাদের নজর ছিল। দীর্ঘ কয়েক বছর ধরে আমরা ওয়েট করেছিলেন কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে, কিন্তু তার মাঝখানে নতুন করে আবার ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেটকে পরীক্ষা নিয়েছিলেন মাদ্রাসা সার্ভিস কমিশন এবং তার রেজাল্ট বার করেছিল। বার করার পরে যে ইন্টারভিউ পরীক্ষা হয়, তো সেই ইন্টারভিউ কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং তারপর পরই সঙ্গে সঙ্গে কোর্ট কেসও চলছিল। তো সেই কোর্ট কেসের রায়দান কোন দিকে হয়, তো ইতিমধ্যেই আমরা দেখেছিলাম 10ই সেপ্টেম্বর একটা কোর্ট হিয়ারিং ছিল। তারপরে আবার কিন্তু এই অক্টোবরে 7 তারিখে কোর্টের হিয়ারিং ছিল। তো আগামীকাল যে 7 তারিখে হিয়ারিং হয়েছে, মামলাটি সাময়িকভাবে কিছুক্ষণের জন্য উঠেছিল। তো তারপরে বলা হয়েছিল 8ই অক্টোবর এই মামলাটির শুনানি হতে পারে, নতুবা কিন্তু পূজা ভ্যাকেশনের পরে। তো 7ই অক্টোবর যে একটুখানি শুনানি হয়েছিল, তাতে পিটিশনার পক্ষের উকিল যিনি ছিলেন তিনি কিন্তু উপস্থাপন করেছিলেন এই ম্যাটারটি। এর পাশাপাশি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যিনি উকিল ছিলেন তিনিও বিষয়টি উপস্থাপন করেন, যে বলেন যে ইতিমধ্যেই কিন্তু রেজাল্ট বার হয়ে গেছে, ইন্টারভিউ পর্ব শেষ হয়ে গেছে, ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে, জয়েনিং কিন্তু তারা শুরু করবেন। তো যে পিটিশনদের উকিল ছিলেন তিনি বলছিলেন যে নতুন করে এই ম্যাটারটির নতুন করে পরীক্ষা নেওয়া হয়। তো সেক্ষেত্রে যদি নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়ে যায়, তাহলে কি করে এই কেসের গুরুত্ব থাকবে। তো সেখানে বিচারপতি মহাশয়া বলেন যে এই রায়ের ওপর, অর্থাৎ এই যে কেস আছে, তো সেই কেসের উপর ডিপেন্ড করে কিন্তু এই নিয়োগ পরীক্ষাটি পুরোপুরি নির্ভর করবে। তো সুতরাং সেখানে বলা হয়নি যে আদৌ যে কাউন্সেলিং হবে কি না, নিয়োগ পরীক্ষা আটকে যাবে কি না, এবং জয়েনিং লেটার দেওয়া হবে কি না, কোনো কিছুই কিন্তু উপস্থাপন করা হয়নি। অর্থাৎ তিনি বলেছেন যে কোর্টের রায়দান, অর্থাৎ কোর্টের যে কেস যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট অনুযায়ী যদি দেখা যায় যে কোথাও বেনিয়ম হয়েছে বা অন্যায় হয়েছে, তাহলে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটা আটকে যেতে পারে। তো সেই কোর্টের যে কেসের যে মেরিট, সেই মেরিটের উপর নির্ভর করবে এটি কি হচ্ছে। তো সুতরাং যদি নিয়োগ পরীক্ষা হয়েও যায়, তাহলে কিন্তু আবার সেখান থেকে ব্যাক করে আসবে। তো নিয়োগ পরীক্ষা যেগুলো হয়েছিল সেগুলো বন্ধ থাকবে কিছু দিনের জন্য, পুনরায় আবার নতুন করে যদি রায়দান হয় তাহলে তারা আবার জয়েনিং করতে পারবে। তো এরকম বিষয়বস্তুটা আমরা ভাবছি, তো সেরকম কিছুই কিন্তু বলা হয়নি। সুতরাং যারা ওয়েট করেছিলেন নিয়োগ পরীক্ষা হবে বলে, তারা নিশ্চিন্তে থাকুন যে বিচারপতি মহাশয় বলেননি যে এই কাউন্সেলিং পর্ব আটকে রাখতে হবে, অর্থাৎ কাউন্সেলিং পর্ব এক্ষুনি করা যাবে না বা নিয়োগপত্র হাতে তুলে দেওয়া যাবে না, এরকম কিছুই কিন্তু বলেনি। সুতরাং একটা আশা হলো, আপনারা দেখতেই পারেন যারা একদম লিস্টে আছেন তারা ভেবে রাখতে পারেন যে অবশ্যই আপনারা কিন্তু জয়েনিং লেটার দ্রুত পেয়ে যাবেন এবং কাউন্সেলিং পর্ব শেষও আপনাদের খুব দ্রুত আশা করা যায় হয়ে গেলে কিন্তু এই জয়েনিং লেটারটা পেয়ে যাবেন এবং আপনারা মাদ্রাসায় জয়েন করতে পারবেন। এই কোর্টের পরবর্তী হিয়ারিং কবে আছে? পরবর্তী হিয়ারিং আছে ঠিক পুজোর পরে নভেম্বরের 3 তারিখে কিন্তু কোর্ট খুলবে। তারপরে কিন্তু এই কোর্টের কেসটি উঠতে পারে। এখনও পর্যন্ত মেনশন করা হয়নি কত নম্বর লিস্টে উঠবে। তো সুতরাং যারা একদম পাশ করে গেছেন তারা অবশ্যই আশাবাদী থাকুন। তবে এইটুকু বলতে পারি, এই নিয়োগ পরীক্ষা কিন্তু আমাদের আটকাবে না, ঠিক আছে? কেসের যা মেরিট, নিয়োগ পরীক্ষা আটকাবে না। পরবর্তী শুনানি কবে বলা হলো। ওয়েটিং লিস্টে যারা আছেন তারা কি করবেন? তারা ওয়েট করে থাকুন এবং দেখুন, খবর রাখুন আপনার জেলায় যাদের সিলেক্ট করা রয়েছে তারা
সকলেই জয়েন করছে কি না। এই খবর আমরা কোথায় পাবেন? আপনারা তো ওয়েট করে থাকতে পারবেন না, একদম নির্দিষ্ট ওয়েবসাইটের দিকে তাকিয়ে থাকলে তো শুধু হবে না। আমরা যেখানে কাউন্সেলিং পর্ব শুরু হবে, কাউন্সেলিং লেটার ছাড়া হবে, যেখানে যে জেলার কাউন্সেলিং শুরু হবে, যেহেতু ইন্টারভিউ নির্দিষ্ট একটা জায়গায় হয়েছে, সুতরাং আশা করা যায় সেখানেও কিন্তু কাউন্সেলিং পর্ব হবে। তো সেই কাউন্সেলিং পর্বে হাজির থাকতে হবে এবং সেখানে দেখতে হবে নির্দিষ্ট কাউন্সেলিং ডেটে কারা আসেননি। যদি কোনো জেলার কাউন্সেলিং, নিশ্চয়ই বিভিন্ন জেলার কাউন্সেলিং বিভিন্ন দিনে হওয়া উচিত, তো সেই বোর্ডে যে কাউন্সেলিং যে বোর্ড হবে, সেই কাউন্সেলিং যদি নির্দিষ্ট দিনে যদি হাজির না হন, তাহলে সেই দিনে কিন্তু যারা তথ্য সংগ্রহ করেন, নিয়োগপত্র দিয়ে থাকেন, তো কাউন্সেলিং পর্বেই প্রেজেন্ট না থাকলে আমরা নির্দিষ্ট দিনে কিন্তু জানতে পারেন। এর পাশাপাশি একটু ওয়েট করলে আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন। তবে আমি বলবো নির্দিষ্ট কাউন্সেলিং ডেটে কিন্তু আপনারা খবর নেবেন নির্দিষ্ট অফিস থেকে বা তার পরের দিন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। যারা পাশ করলো তাদের নাম কেন নেই? এই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে যারা পাশ করলো তাদের নাম কেন ওয়েবসাইটে প্রকাশ করলো না, শুধুমাত্র রোল নাম্বার দিয়ে বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ছেড়ে দিল। হ্যাঁ, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা দেখেছি বিগত বিভিন্ন পরীক্ষায় যখন মেরিট লিস্ট প্রকাশিত করা হয়, রোল নাম্বার পাশাপাশি বা রেজিস্ট্রেশন নাম্বার পাশাপাশি কিন্তু আপনাদের নাম থাকে, অর্থাৎ কে কোন জেলা থেকে কী নামে পাশ করেছে সেই নাম অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হয়ে থাকে। কিন্তু খুবই আশ্চর্যের বিষয়, মাদ্রাসা সার্ভিস কমিশনে আমরা কারোর নাম দেখতে পাইনি। কেন এই নামগুলো দেখায়নি, তাও একটা ধোঁয়াশার বিষয়। তো সেদিকে আমরা নজর থাকবে। ইতিমধ্যেই অনেকেই কনফিউজ, কারণ ভালো ইন্টারভিউ পর্ব শেষ করেছেন কিন্তু তাদের লিস্টে নাম নেই, অথচ যারা ইন্টারভিউ ভালো দেয়নি তাদের অনেকের নাম আছে। তবে এইটুকু বলতে পারি যে সিট সংখ্যা মাত্র 297টি ছিল। সুতরাং এত ক্যান্ডিডেট পাশ করলেও এবং ইন্টারভিউ দিলেও সফল হবে মাত্র 297 জন।